নমস্কার বন্ধুরা, আজকের গল্প মা বাবার ত্যাগ। বাবা, তাড়াতাড়ি উঠে পড়ো, সুভাষকে দোকানে খাবার দিয়ে আসতে হবে। রান্নাঘর থেকে উচ্চস্বরে বলল রাজেশবাবুর পুত্রবধূ। রাজেশবাবু অসহায় গলায় বললেন, কিন্তু বৌমা, এই সময় বাইরে ভীষণ গরম, লু বইছে। কথাটা বৌমার কানে যেতেই সে রেগে আগুন হয়ে উঠল। কি বললে? বাড়িতে আরাম করে ভালো ভালো খাবার খেতে তো কোনো সমস্যা হয় না। সারাদিন ছেলে দোকানে হাড় ভাঙা পরিশ্রম করবে, আর তোমরা দুজনে বাড়িতে বসে ফ্রিতে খাবে? ছেলের জন্য একবেলা খাবার নিয়ে যেতে বললেই যত অজুহাত। রান্নাঘর থেকেই তার চিৎকার ভেসে আসছিল। একদিকে বুড়িটা আজ আবার বিছানায় পড়ে আছে। বাইরে দাঁড়িয়ে সব শুনছিলেন রাজেশবাবু। একটি কথাও না বলে নিঃশব্দে টিফিন হাতে তুলে নিলেন। তারপর প্রখর রৌদ্রের মধ্যে গরম লুর ঝাপটা সহ্য করে সাইকেল ঠেলে ধীরে ধীরে ছেলের দোকানের দিকে রওনা হলেন। অনেক কষ্টে যখন দোকানে পৌঁছালেন, তখন শরীর ঘামে একেবারে ভিজে গেছে। দেখলেন ছেলে সুভাষ দোকানে নেই, তাই কাউন্টারের পাশে রাখা তার খালি চেয়ারটিতে একটু বসে বিশ্রাম নিতে লাগলেন। এসির ঠান্ডা হাওয়া শরীরের জ্বালা কিছুটা কমতেই অজান্তেই তার চোখে ঘুম নেমে এলো। হঠাৎ প্রচন্ড চিৎকারে ঘুম ভেঙে গেল। বাবা, তুমি আমার চেয়ারে বসেছো কেন? তোমার এত সাহস হলো কিভাবে? নিজের সীমা ভুলে গেলে নাকি? সারা জীবনে এমন কি করেছো যে এই চেয়ারে বসার যোগ্যতা হবে তোমার? ছেলের মুখে এমন কথা শুনে রাজেশবাবুর চোখ ভিজে উঠল। সুভাষ আবারও চিৎকার করে বলল, এই ছোটু, তাড়াতাড়ি একটা পরিষ্কার কাপড় নিয়ে আয়, চেয়ারটা ভালো করে মুছে দে। পুরো চেয়ারটা ঘামে ভিজিয়ে নোংরা করে দিয়েছে। দোকানের কর্মচারী ছোট দৌড়ে এসে কাঁপা গলায় বলল, বাবুজি, আপনি একটু উঠুন, না হলে সাহেব আমাকে চাকরি থেকে বের করে দেবেন। কথাগুলো বলতে বলতেই ছোটর চোখেও জল চলে এলো। ছোটবেলা থেকে সেই দোকানে কাজ করছে, রাজেশবাবুর কাছেই মানুষ হয়েছে। আজ তার সামনেই সেই মানুষটিকে তার নিজের ছেলে এভাবে অপমান করছে, এটা সে কিছুতেই সহ্য করতে পারছিল না। রাজেশবাবু নীরবে উঠে দাঁড়ালেন। সুভাষ ইশারায় ছোটকে চেয়ার মুছতে বলল, তারপর নিজে গিয়ে সেই চেয়ারে বসে পড়ল। অপমানের তীব্র যন্ত্রণা বুকের মধ্যে চেপে রেখেই রাজেশবাবু ধীরে ধীরে বললেন, তোর জন্য খাবার এনেছি রে, খেয়ে নে। সুভাষ রেগে চোখ বড় বড় করে বলল, কতবার বলেছি আমার দোকানে আসবে না। তোমার অশুভ পা পড়লে কাস্টমার ফিরে যায়। তুমি কি চাও, আমার ব্যবসাটা নষ্ট হয়ে যাক? রাজেশবাবু শান্ত গলায় বললেন, এই দোকানটা আমি বছরের পর বছর নিজের ঘাম ঝরিয়ে দাঁড় করিয়েছি। শুধু তোর নামে লিখে দিয়েছি বলে আজ আমার উপস্থিতি তোর চোখে অশুভ হয়ে গেল? যেই দোকানের মালিক আমি ছিলাম, আজ সেই দোকানে আমার কোনো সম্মান নেই। সুভাষ অহংকার ভরা গলায় বলল, তাতে কি হয়েছে? শেষ পর্যন্ত সব ছেলেরই হয়। তুমি না দিলেও তোমার মৃত্যুর পর আমারই হতো। আর দেখো, তোমার ছোট্ট দোকানটাকে আমি আজ বড় শোরুম বানিয়ে ফেলেছি। এখন সবাই আমাকে সম্মান করে। এই দোকানের মালিক আমি। তোমার এখন এতটুকু অধিকার নেই যে দাঁড়িয়ে আমার জবাব নেবে। ততক্ষণে আশেপাশের অনেক মানুষ জড়ো হয়ে গেছে। দোকানের পুরনো কর্মচারীরা মাথা নিচু করে সব দেখছিল। তারা জানতো এই দোকানে গড়ে তুলতে রাজেশবাবুর কত কষ্ট হয়েছে। সবার সামনে নিজের অপমান আর সহ্য করতে না পেরে রাজেশবাবু চোখের জল মুছতে মুছতে বললেন, একটু আস্তে কথা বল, আমি তোর বাবা। অন্তত আমার সম্মানের কথা ভেবে বল, সবাই দেখছে। সুভাষ ব্যঙ্গ করে হেসে বলল, তোমার এখনো সম্মান আছে? এই ভুল ধারণা ছেড়ে দাও। এরা সবাই ভাবছে তুমি উল্টে নিজের ছেলেরই দোষ দিচ্ছ। এই কথাগুলো রাজেশবাবুর বুক চিরে দিল। কোনো মতে নিজেকে সামলে তিনি বাড়ি ফিরে এলেন। সেই দিন তার পা যেন কাঁপছিল। বুকের ভেতরটা এমন যন্ত্রণায় ভরে গিয়েছিল যেন হাজারো কাঁচের টুকরো একসঙ্গে হৃদয়ে বিঁধছে। ঘরে ফিরে তিনি সোজা নিজের ঘরে গিয়ে বিছানায় লুটিয়ে পড়লেন। যে মানুষ একসময় মাথা উঁচু করে সমাজে চলতেন, আজ সবার সামনে নিজের ছেলের হাতে এমন অপমানিত হলেন, এই লজ্জা তিনি কোনো দিন ভুলতে পারবেন না। স্ত্রী শোভাদেবী তার এমন অবস্থা দেখে ছুটে এলেন। বারবার জিজ্ঞাসা করলেন, কি হয়েছে, এমন চুপ করে আছো কেন গো? কিন্তু রাজেশবাবু একটি কথাও বললেন না, শুধু বারবার চোখের জল মুছতে লাগলেন। সন্ধ্যায় ছেলে বাড়ি ফিরতেই আবার সে তার স্ত্রী মিলে সামান্য একটু বিষয় নিয়ে
রাজেশবাবুকে অপমান করতে লাগলো। এই অপমান আর সহ্য করতে পারলেন না তিনি। হঠাৎই মাটিতে লুটিয়ে পড়লেন। ঠিক সেই মুহূর্তে প্রবল শব্দে শোভাদেবীর ঘুম ভেঙে গেল। চশমা পরে চারিদিকে তাকিয়ে তিনি রাজেশবাবুকে খুঁজতে লাগলেন, কিন্তু তিনি কোথাও নেই। থাকবেনই বা কিভাবে? কয়েক মাস আগেই তো সেদিনের সেই অপমানের পর হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি চিরদিনের জন্য পৃথিবী ছেড়ে চলে গেছেন। সেই স্মৃতি মনে পড়তেই শোভাদেবীর চোখ ভিজে উঠল। আজও তিনি প্রতিটি মুহূর্ত স্বামীর কথা মনে করেন। ঠিক তখনই পুত্রবধূ মিনা রাগে ফুঁসতে ফুঁসতে ঘরে ঢুকল। এ কি, তোমাকে যে একটা কাজ করতে বলেছিলাম সেটা এখনো হয়নি? শোভাদেবী শান্ত গলায় বললেন, এই বাড়িটা আমি সারা জীবন ধরে সাজিয়েছি, গুছিয়েছি। এই বাড়ির প্রতিটি ইটের সঙ্গে আমার স্মৃতি জড়িয়ে আছে। এই বাড়ির ওপর কি আমার কোনো অধিকার নেই? বৌমা, আমি তোমাকে কোনোদিন সুভাষের থেকে আলাদা ভাবিনি। তোমরা দুজনই আমার কাছে সমান। সব সময় বলেছি এই বাড়ির উপর তোমাদের দুজনের সমান অধিকার আছে, কিন্তু তার মানে এই নয় যে তোমরা আমাকে নিজের বাড়ি থেকেই বের করে দেবে। আসলে মিনা বাড়ির মালিকানার কাগজে শোভাদেবী সই করাতে চেয়েছিল, কিন্তু তিনি এখনো সেই কাগজে সই করেননি। শাশুড়ির কথা শুনে মিনা তাচ্ছিল্যের হাসি হেসে বলল, যদি সত্যি আমাকে নিজের মেয়ের মতো ভাবতে তাহলে এই বাড়িটা আমার নামেই লিখে দিতে। সে আরো বলল, তোমাকে আমরা খাওয়াই পড়াই, মাথার উপর ছাদ দিয়েছি, আর এখন তুমি এই বাড়ির মালিক হতে চাও? তুমি বেঁচে থাকতে এই বাড়িটা আমাদের নামে লিখে দাও। মরার পরও সব এমনিতেই আমাদেরই হবে। এই বয়সে তীর্থে করতে যাওয়ার কথা, আর তোমার নাকি মালকিন হওয়ার শখ। বুড়োটা তো মরেই গেছে, এখন শুধু বুড়িটাই বাকি। মিনার বিষাক্ত কথাগুলো শুনেও শোভাদেবী শান্ত গলায় বললেন, ঠিকই বলেছ বৌমা। তোমার শ্বশুর অর্থাৎ আমার স্বামী যখন আর নেই, তখন আমার হয়ে কথা বলার মতো মানুষও তো আর কেউ নেই। কারণ আমার ছেলে তো এখন পুরোপুরি স্ত্রীর কথাতেই চলে। কিছুক্ষণ থেমে তিনি আবার বললেন, মনে রেখো, একদিন তোমারও সন্তান হবে। যদি তোমার সঙ্গে ঠিক এমনটাই করে, তখন আজকের এই কথাগুলো খুব মনে পড়বে। আমি আমার সব ভালোবাসা, সব ত্যাগ আমার ছেলের জন্যই করেছি। তাকে মানুষ করেছি, পড়াশোনা শিখিয়েছি, নিজের পায়ে দাঁড় করিয়েছি। তার প্রতিদান কি এটাই? আজ শুনতে হবে এই বাড়ি শুধু সুভাষ আর তোমার, এখানে আমার কোনো অধিকার নেই। কাঁদতে কাঁদতে তিনি বললেন, যেদিন তোমাকেও তোমার নিজের বাড়ি থেকে এভাবে বের করে দেওয়া হবে, সেদিন বুঝবে একজন মায়ের বুকের কষ্ট কতটা গভীর হয়। কথা শেষ হতেই শোভাদেবীর চোখ ভরে উঠল অশ্রুতে। মিনার আগে গর্জে উঠল, এই নাটক অন্য কোথাও গিয়ে করো। সার্ভেন্ট কোয়ার্টার খালি করে দিয়েছি, তোমার বিছানাপত্র নিয়ে সেখানে গিয়ে থাকো। একটা মানুষ এত বড় ঘর দখল করে বসে আছে, এখনই বেরিয়ে যাও। আর মনে রেখো, এই বাড়ি হবে শুধু আমার সব ইচ্ছে মতো। শান্তিতে থাকতে চাইলে যা বলছি তাই করো, না হলে একদিন মেন গেট থেকেই বের করে দেব। শোভাদেবী দুহাত জোর করে কাঁদতে কাঁদতে বললেন, বৌমা, এমন করো না। এই ঘরের প্রতিটা কোণে আমার স্বামীর স্মৃতি জড়িয়ে আছে, আমাকে এই ঘর থেকে তাড়িয়ে দিও না। মিনা বিদ্রুপের হাসি হেসে বলল, বাহ, বুড়ো মানুষটা মারা গেছে আর তুমি এখনো প্রেমিকার মতো তার জন্য কাঁদছো। এতই যদি ভালোবাসতে তাহলে তার সঙ্গে চলে গেলে না কেন? এই নির্মম কথাগুলো শুনে শোভাদেবী তার পায়ে পড়ে অনুরোধ করতে লাগলো, কিন্তু মিনা তাকে জোরে ধাক্কা মেরে সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর সে শোভাদেবীর সব জিনিসপত্র সার্ভেন্ট কোয়ার্টারে নিয়ে ফেলে দিল। শোভাদেবী অসহায়ের মতো কাঁদতে লাগলেন। সবকিছু দেখেও সুভাষ একবারের জন্য মায়ের পাশে দাঁড়ালো না। এই নীরবতায় শোভাদেবীর বুকটা আরো বেশি ভেঙে দিল। সার্ভেন্ট কোয়ার্টারে গিয়ে তিনি স্বামী রাজেশবাবুর ছবিটা একটা টুলের উপরে রেখে কান্না ভেজায় গলায় বললেন, কিছুই বুঝতে পারছি না গো। বাড়ি, সম্পত্তি সব যদি তোমার ছেলের হয়, তাহলে আমি কার মা? আমার নিজের বলতে আর চার কে রইল? এই পৃথিবী সত্যি বড় নিষ্ঠুর। স্বামী না থাকলে একজন বিধবার কোনো মূল্য থাকে না। আজ নিজের জীবন দিয়ে সেটা বুঝলাম। আমার অবস্থা আরো খারাপ হলেও আমাকে খোঁজ নেওয়ার মতো কেউ থাকবে না। এইটুকু বলে তিনি ছবির সামনে ভেঙে পড়ে হাও মাও করে কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে মনে পড়ল বহু বছর আগে সেই দিন, যেদিন বিয়ের পর বাবা মায়ের বাড়ি থেকে বিদায় নিয়েছিলেন। বিদায়ের সময় মা বাবা বলেছিলেন, এই বাড়ি আজ থেকে আর তোমার নয়, এখন তোমার আসল বাড়ি তোমার শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি এসে দেখলেন সেটি শ্বশুর শাশুড়ির সংসার।
তাদের মৃত্যুর পর সবাই বলতে লাগলো এটা তার স্বামীর বাড়ি। শোভাদেবী ভেবেছিলেন স্বামীর বাড়ি তো আমার নিজের বাড়ি। তারপর নিজের সমস্ত মন, ভালোবাসার পরিশ্রম দিয়েই তিনি সেই সংসার গড়ে তুলেছিলেন। প্রতিটি সম্পর্ককে তিনি সমান শ্রদ্ধা আর ভালোবাসা দিয়ে আগলে রেখেছিলেন। কিছুদিন পর তাদের জীবনে এলো একমাত্র ছেলে সুভাষ। ছেলেকে ঘিরেই যেন গড়ে উঠল তাদের পৃথিবী। সময়ের সঙ্গে শ্বশুর শাশুড়ি চলে গেলেন। তাদের স্বামী আর ছেলেই ছিল শোভাদেবীর পুরো পৃথিবী। তিনি আর রাজেশবাবু ছেলেকে ভালো করে মানুষ করার জন্য কোনো কষ্টই বাকি রাখেননি। ভালো স্কুলে পড়িয়েছেন, ভালো শিক্ষা দিয়েছেন। পড়াশোনার জন্য সুভাষ হোস্টেলে চলে গেল। কয়েক বছর পর পড়াশোনা শেষ করে বাড়ি ফিরে সে বলল, বাবা, এবার আমি MBA করতে চাই। রাজেশবাবু হেসে বললেন, বাবা, MBA করার বদলে আমার গার্মেন্টসের দোকানটা সামলা। সুভাষ মুখ বাঁকিয়ে বলল, আমি তোমার মতো ছোটখাটো দোকানদারি করতে চাই না। এত পড়াশোনা করে একটা ছোট্ট দোকানে বসবো, সেটা আমার স্ট্যাটাসের সঙ্গে মানায় না। ছেলের কথা শুনে রাজেশবাবু অবাক হয়ে গেলেন। তিনি বললেন, কেন? ব্যবসা করা কি কোনো ছোট কাজ? যারা নিজের পরিশ্রমে ব্যবসা করে তোলে তারা কি কারোর থেকে কম? বাবার ছেলের মধ্যে দীর্ঘ তর্ক শুরু হলো। শেষে শোভাদেবী বললেন, ওকে একটা সুযোগ দিয়েই দেখো না। নিজের চেষ্টায় কিছু করতে চাইছে, করতে দাও। এত পড়াশোনা করেছে, হয়তো ভালোই করবে। দীর্ঘশ্বাস ফেলে রাজেশবাবু বললেন, ঠিক আছে, তুই যা করতে চাস, তবে মনে রাখিস, যদি ব্যর্থ হোস তাহলে ভাবিস না আমি বিনা পরিশ্রমে সব সম্পত্তি তোর হাতে তুলে দেব। আগে নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে। আমার ব্যবসা সামলাতে পারলে তবেই তোর সব হবে। সুভাষ MBA পড়া শুরু করলো। সেই সময় তার পরিচয় হলো মিনার সঙ্গে। মিনা পড়াশোনার চেয়ে ঘোরাঘুরি আর আনন্দ ফুর্তিটাই বেশি আগ্রহী ছিল। সে বুঝে গিয়েছিল সুভাষ ধনী পরিবারের ছেলে, তাই সুভাষকে বিয়ে করতে পারলে সারা জীবন আর কষ্ট করতে হবে না। এইভাবেই সে সুভাষের আরো কাছাকাছি এলো। ধীরে ধীরে তাদের সম্পর্ক প্রেমে পরিণত হলো। এরপর মিনা বিয়ের জন্য সুভাষের ওপর চাপ দিতে শুরু করলো। প্রায় 1 বছর পরে একদিন সুভাষ মুখ গোমড়া করে বাবার সামনে এসে বলল, বাবা, আমি আর MBA পড়তে চাই না। এখন আমি টাকা রোজগার করতে চাই। জীবনে দ্রুত প্রতিষ্ঠিত হতে হবে। শোভাদেবী অবাক হয়ে বললেন, এতদিন যে পড়াশোনার জন্য এত টাকা খরচ হলো, তার কি হবে? কোনো কাজ না করলে কে নিজের মেয়ে তোর সঙ্গে দেবে? সারা জীবন কি বাবার উপার্জনের উপরই বাঁচবি? তোর বাবা তো আগেই বলেছিল দোকানে তার সঙ্গে কাজ করতে, তখন তুই তো রাজি হসনি। এখন হঠাৎ এমন কি হলো তোর এত তাড়া? সুভাষ মায়ের হাত ধরে বলল, মা, তুমি বুঝতে চেষ্টা করো। বাবাকে বললে উনি খুব রেগে যাবেন। আমাদের কলেজে একটা মেয়ে আছে, আমি তাকে খুব ভালোবাসি। ওর বাড়ির লোক ওর বিয়ের জন্য অন্য কোথাও ঠিক করে দিচ্ছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব আমাকে ওকে বিয়ে করতেই হবে। তারপর তোমরা যা বলবে আমি সব মেনে নেব। মায়ের হৃদয় তো মনির মতো নরম। সন্তানের কান্না আর অনুরোধের কাছে তিনি হার মেনে গেলেন। শেষ পর্যন্ত শোভাদেবীর অনুরোধে রাজেশবাবুও রাজি হলেন। ধুমধাম করে সুভাষ আর মিনার বিয়ে হয়ে গেল। বিয়ের পর প্রায় 1.5 মাস তারা শুধু ঘুরে বেড়ালো। সুভাষ বাবার কষ্টার্জিত টাকা দুহাতে উড়িয়ে দিল। বাড়িতে নতুন বউ এলেও শোভাদেবী কাজ একটুও কমলো না, বরং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীর ভেঙে পড়ছিল। কিন্তু সারাক্ষণ বাইরে থেকে ঘুরে বেড়ানো মিনাকে কিছু বলার সাহস তার হতো না। স্ত্রীর এই কষ্ট দেখে রাজেশবাবুর বুকটা কেঁপে উঠত। তিনি ভাবতেন, আমি যদি একদিন না থাকি তাহলে কি আমার ছেলে আর বৌমা তোমায় দেখবে? দেখতে দেখতে 1.5 বছর কেটে গেল, কিন্তু মিনার স্বভাবের কোনো পরিবর্তন হলো না। সংসারের প্রতি তার কোনো দায়িত্ববোধই ছিল না। কিটি পার্টি, বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরি, এসব নিয়েই সে ব্যস্ত থাকত। তার ধারণা ছিল সেই বাড়িতে এসেছে শুধু আরাম করার জন্য। শোভাদেবী যখনই তাকে কোনো কাজ করতে বলতেন, সে বলতো, যদি ঘরের কাজই করতে হতো তাহলে আমি সুভাষকে বিয়ে করলাম কেন? তুমি তো সারাদিন বাড়িতেই থাকো, কাজ করলে কেউ মরে যায় না। সারাদিন বিছানায় শুয়ে থাকার চেয়ে একটু কাজ করলে শরীরও ভালো থাকবে। ধীরে ধীরে মিনা রাজেশবাবুর সামনেও শাশুড়িকে অপমান করতে শুরু করলো। এদিকে সুভাষ দোকান সামলাতে শুরু করেছে। সে বাবাকে বলতো, তুমি এখন বাড়িতেই থাকো, দোকানে আসার দরকার নেই। কিন্তু দিন যত যাচ্ছিল মিনার অত্যাচার ততই বাড়ছিল। একসময় শোভাদেবী তাকে ভয় পেতে শুরু করলেন। মিনা ঠিকমতো খেতেও দিত না।
বরং বাড়ির সমস্ত কাজ শোভাদেবীকেই করতে হতো। এসব থেকে রাজেশবাবুর হৃদয় ভেঙে যেত। নিজের বাড়িতেই যেন তারা পর হয়ে গিয়েছিলেন। একদিন তিনি ছেলের জন্য দোকানে খাবার নিয়ে গেলে সবার সামনে সুভাষ তাকে ভয়ঙ্কর অপমান করল। পুরনো কর্মচারী আর ক্রেতাদের সামনে সেই অপমান রাজেশবাবু আর সহ্য করতে পারলেন না। চুপচাপ বাড়ি ফিরে নিজের ঘরে দরজা বন্ধ করে বসে রইলেন। শোভাদেবী অনেক জিজ্ঞাসা করার পর তিনি শুধু এইটুকু বললেন, শোভা, আমি যদি কাল না থাকি একটা কথা মনে রাখবে, কখনোই নিজের সবকিছু ছেলে বৌমার হাতে তুলে দেবে না। তা না হলে একদিন তারা তোমাকে 1 পয়সার জন্য অন্যের মুখাপেক্ষী করে দেবে। ওদের ব্যবহার আমার মোটেই ভালো লাগছে না। সেদিন দোকানে নিজের সঙ্গে কি ঘটেছিল তা আর তিনি বলতে পারলেন না। শোভাদেবী দীর্ঘশ্বাস ফেলে বললেন, হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। যদি সেদিন তোমার কথা শুনতাম, যদি সুভাষ আর মিনার বিয়ের জন্য এত জেদ না করতাম। এরপর তিনি বাড়িতে মিনার সব অত্যাচারের কথা খুলে বললেন। রাজেশবাবু শুনে স্তব্ধ হয়ে গেলেন। তিনি জানতে পারলেন মিনা আজ শোভাদেবীর গায়েও হাত তুলতে গিয়েছিল। ঠিক সেই সময় বাইরে থেকে মিনার কর্কশ গলা ভেসে এলো, এই বুড়ি, কি হলো কি? সুভাষ বাড়ি ফিরে এসেছে তো? তাহলে চা জলখাবার কে বানাবে আর কতদিন এভাবে আরাম করবে? শোভাদেবী শান্ত গলায় বললেন, বৌমা, অন্তত নিজের স্বামীর জন্য 1 কাপ চা আর একটু খাবার তো তুমি নিজেই বানাতে পারো। তোমার শ্বশুর মশাইয়ের শরীর ভালো নেই, তাই এই মুহূর্তে তার পাশে থাকাটাই আমার কাছে সবচেয়ে বেশি জরুরি। আর সত্যি বলতে আজ আমার শরীরটাও খুব একটা ভালো লাগছে না। মিনা ঠোঁট বাঁকিয়ে বিদ্রুপ করে বলল, ছেলে দুটো কথা কি বলেছে, অমনি বুড়োটা বিছানা নিয়েছে। আর এই বুড়ি এই বয়সেও স্বামীর সঙ্গে সময় কাটানোর অজুহাত খুঁজে বেড়াচ্ছে। তোমরা দুজনের একটু লজ্জা করে না? এই অপমান আর সহ্য করতে পারলেন না রাজেশবাবু। তিনি গর্জে উঠলেন, যথেষ্ট হয়েছে বৌমা। তোমার মা বাবা কি শেখাননি বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয়? শ্বশুর বাড়িতে কারোর প্রতি তোমার কোনো সম্মানই নেই। আমার স্ত্রীর সঙ্গে এমন ভাষায় কথা বলার সাহস তুমি কোথা থেকে পেলে? মনে রেখো, এই বাড়িতে তারও সমান অধিকার আছে। ঠিক তখনই সুভাষ ঘরে ঢুকলো। সে বাবার দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, তোমাকেও কি কেউ শেখায়নি? ছেলে বড় হয়ে গেলে বাবার একটু চুপ থাকা উচিত। দোকানে যা হয়েছে তাতেও কি তোমার শিক্ষা হয়নি? এখনো কি আরো অপমান শুনতে ইচ্ছা করছে? মিনা হেসে বলল, না না সুভাষ, ওনাকে এখন কিছু বলো না। উনি খুবই নরম মনের মানুষ। দুটো কথা শুনলেই বিছানা নেন। বেশি কিছু বললে আবার না পৃথিবীটাই ছেড়ে চলে যান। এই কথা বলে দুজনে হো হো করে হেসে উঠল। আর সহ্য করতে পারলেন না শোভাদেবী। তিনি এগিয়ে এসে সুভাষের গালে সজোরে একটি চড় বসিয়ে দিলেন। চুপ কর, নিজের বাবাকে এভাবে অপমান করতে তো লজ্জা করে না? যে তোকে মানুষ করেছে, পড়াশোনা শিখিয়েছে, তার সঙ্গে এমন ব্যবহার! বৌমা তো পরের বাড়ির মেয়ে, কিন্তু তুই তো আমার নিজের রক্ত। ঠিক তখনই রাজেশবাবুর যন্ত্রণা ভরা আর্তনাদ শোনা গেল। তিনি বুকে হাত চেপে মেঝেতে বসে পড়লেন। শোভাদেবী ছুটে গিয়ে তার বুকে মালিশ করতে লাগলেন। কিন্তু মুহূর্তের মধ্যেই সব শেষ হয়ে গেল। স্ত্রীর কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রাজেশবাবু। এক নিমিষে শোভাদেবীর হাসি খুশি সংসার শ্মশানের নীরবতায় ডুবে গেল। স্বামীকে হারানোর পর তিনি যেন জীবন্ত পাথর হয়ে গেলেন। এদিকে মিনা আগের মতোই তাকে অপমান করত, কিন্তু এখন আর সেসব শুনে তার চোখেও জল আসতো না, কারণ তার কান্না যেন অনেক আগেই শুকিয়ে গিয়েছিল। যখন নিজের ছেলেই আর আপন থাকে না, তখন পরের বাড়ির মেয়ের কথায় আর কষ্ট কিসের? রাজেশবাবু মৃত্যুর কয়েক মাসের মধ্যেই মিনা তাদের ঘর নিজের দখলে নিয়ে নিল। শাশুড়িকে সরিয়ে দেওয়া হলো একটি ছোট্ট ঘরে। সারাদিন বাড়ির সব কাজ করানো হতো তাকে দিয়ে। কিছুদিন পর বাড়ি সংস্কারের অজুহাতে তাকে সার্ভেন্ট কোয়ার্টারে পাঠিয়ে দেওয়া হলো। যে নারী একদিন বাড়ির লক্ষ্মী ছিলেন, তিনি আজ সেই বাড়ির কাজের লোক হয়ে গেলেন। ভোর থেকে রাত পর্যন্ত সব কাজ করতে হতো তাকে। একটু ভুল হলেই মিনা গালাগালি দিত, এমনকি মারধরও করতে বাকি রাখতো না। ধীরে ধীরে তার অবস্থা বাড়ির একজন চাকরের থেকেও খারাপ হয়ে গেল। খাওয়ার খবর তো দূরের কথা, 1 গ্লাস জল দেওয়ারও মানুষ ছিল না। তাই কাজ শেষ হয়ে গেলেই তিনি বাড়ির পাশের ছোট্ট মন্দিরটিতে গিয়ে বসে থাকতেন। যা শুকনো খাবার পেতেন তাই খেয়েই দিন কাটাতেন। ঘন্টার পর ঘন্টা ভগবানের মূর্তির দিকে তাকিয়ে নীরবে বসে থাকতেন। মিনা প্রায়ই বলতো, এই বুড়ি কোথাও চলেও যায় না, আমাদের বাড়িতে বোঝার মতো পড়ে আছে।
তবুও শোভাদেবী কোথাও যাননি, কারণ এই বাড়ির প্রতিটা কোণে তার স্বামীর স্মৃতি লুকিয়েছিল। একদিন তিনি মন্দিরে চুপচাপ গিয়ে বসেছিলেন। হঠাৎ কারোর কোমল স্পর্শে তার ধ্যান ভাঙল। আন্টি, আমি রূপা, এই কলোনিতেই থাকি। প্রতিদিন আপনাকে এখানে দেখি। সকাল দুপুর সন্ধ্যা সবসময় একাই তো বসে থাকেন। কোনো সমস্যা হয়েছে? অন্য দিদিমারা গল্প করেন, কিন্তু আপনি শুধু চুপচাপ শুনে যান। শোভাদেবী মৃদু হেসে বললেন, আমি তোমাকে চিনি। তুমি একজন সমাজসেবী, তাই না? রূপা স্নেহ ভরে তার হাত ধরে বললেন, আমাকে নিজের মেয়ের মতো ভাবুন। যা কষ্ট আছে সব খুলে বলুন। মনে করুন ঈশ্বরই আমাকে আপনার কাছে পাঠিয়েছে। চোখ ভেজা কণ্ঠে শোভাদেবী বললেন, আমি বুঝতে পারছি কেন মানুষ বলে অনেক সময় একজন নারীর সবচেয়ে বড় শত্রুও আরেকজন নারী হয়। বলতো, একজন নারীর নিজের বাড়ি আসলে কোথায়? বিয়ের আগে বাবার বাড়ি, বিয়ের পরে শ্বশুর বাড়ি, তারপর সবাই বলে ওটা স্বামীর বাড়ি। সন্তান বড় হলে সবকিছু সন্তানের জন্য বিলিয়ে দেয়। আনন্দ করে বৌমাকে ঘরে আনি। তারপর একদিন শুনতে হয় এই বাড়ি তো ছেলের। তিনি কান্নায় ভেঙে পড়লেন। যদি সব ছেলেরই হয়, তাহলে মায়ের দায়িত্বটা কার? সেই বৃদ্ধা মায়ের দেখাশোনা করবে কে? বহু বছরের জমে থাকা যন্ত্রণা সেদিন অশ্রু হয়ে ঝরে পড়ল তার। এরপর তিনি নিজের জীবনের প্রতিটা ঘটনা রূপাকে খুলে বললেন। এটা শুধু একজন মায়ের কষ্টের গল্প ছিল না, সমাজের এক নির্মম বাস্তবতার প্রতিচ্ছবি ছিল। সব শুনে রূপাও আবেগে ভেঙে পড়ল। সে শোভাদেবীর হাত শক্ত করে ধরে বলল, আমি কথা দিচ্ছি আপনার সঙ্গে অন্যায় হতে দেব না। আমি আপনার প্রাপ্য সম্মান ফিরিয়ে দেব আপনাকে। অনেকদিন পর শোভাদেবীর বুকটা একটু হালকা লাগলো। রূপা বলল, আন্টি, আপনি আমার বাড়িতে চলে আসুন। সেখানে কেউ আপনাকে কষ্ট দেবে না। শোভাদেবী মাথা নেড়ে বললেন, না মা, আমি যদি বাড়ি না ফিরি আর কাজগুলো শেষ না হয়, তাহলে আমার বৌমা আমাকে খুব মারবে। কথা শেষ করে তিনি নিঃশব্দে বাড়ি ফিরে গেলেন। রূপার স্বামী সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। তিনি নিয়ম নীতি মেনে চলার মানুষ। সব শুনে তিনি বললেন, যদি সত্যি ওই মায়ের জন্য কিছু করতে চাও, তাহলে আইনের পথেই করো, যাতে পরে ওদের ছেলে বৌমা কোনো অজুহাত না খুঁজে পায়। রূপা একটি সমাজসেবী সংস্থা ও একজন আইনজীবীর সঙ্গে যোগাযোগ করল। কয়েকদিন পরে মন্দিরে এসে সব কথা শোভাদেবীকে জানালো, কিন্তু শোভাদেবী নিজের ছেলের বিরুদ্ধে মামলা করতে রাজি হলেন না। তখন রূপা বলল, আপনি কি চান? আপনার নিজের বাড়ির অধিকার ফিরে পেতে? শোভাদেবী কাঁপা হাতে আইনি কাগজে সই করে দিলেন। এরপর অসুস্থতার কারণে কয়েকদিন তিনি মন্দিরে যেতে পারেননি। প্রায় এক সপ্তাহ পরে সেদিন মিনা আবার শোভাদেবীকে কাজ না করার অজুহাতে গালাগালি দিচ্ছিল এবং মারধর করছিল। ঠিক তখনই রূপা কয়েকজনকে নিয়ে সেখানে পৌঁছে গেল। সবার সামনে প্রমাণ তুলে ধরল। মিনা হতবম্ব হয়ে গেল। রূপা, সুভাষ ও মিনার হাতে আদালতের নোটিশ তুলে দিল। সুভাষ মায়ের দিকে তাকিয়ে বলল, বাহ, তাই বুঝি মন্দিরে গিয়ে এসব পরিকল্পনা চলছিল? মিনা রেগে চিৎকার করে উঠল, আমি তো আগেই বলেছিলাম, যত তাড়াতাড়ি সম্ভব বাড়িটা নিজের নামে লিখিয়ে নাও। তোমার মা নিজেকে যতটা সোজা দেখায় ততটা মোটেও নয়। রূপা শোভাদেবীর পাশে দাঁড়ালো। শোভাদেবী দৃঢ় কণ্ঠে বললেন, বৌমা, আমি তোমাদের বাড়ি সম্পত্তি সবকিছুর উপর সমান অধিকার দিয়েছিলাম, কিন্তু আমার সম্মানের দায়িত্ব কার? আমার দেখাশোনার দায়িত্ব কার? যদি সবই ছেলের হয়, তাহলে বৃদ্ধা মায়ের দায়িত্ব কে নেবে? যারা নিজেদের দায়িত্ব পালন করতে পারে না, তাদের এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই। তোমরা দুজন এই বাড়ি ছেড়ে চলে যাও। মিনা রাগে ফুঁসতে ফুঁসতে এগিয়ে এলো। এই বুড়ি, তুই আমাকে বাড়ি থেকে বের করবি? কি ভাবছিস একটা চড় মারলে সব জ্ঞান ঠিক হয়ে যাবে? সে শোভাদেবীর দিকে হাত তুলতেই রূপা তার হাত চেপে ধরে সজোরে পরপর দুটি চড় মারল। সাবধান, আন্টির গায়ে আর একবার হাত তুললে খুব খারাপ হবে। আমার স্বামী ভারতীয় সেনাবাহিনীতে আছেন। তোমাদের কি অবস্থা করতে পারেন কল্পনাও করতে পারবে না। রূপার কথা শুনে সুভাষ আর মিনার মুখ ফ্যাকাশে হয়ে গেল। এরই মধ্যে পুলিশও এসে পৌঁছালো। তারা যতই নিজেদের নির্দোষ প্রমাণ করার চেষ্টা করুক, কোনো লাভ হলো না। পুলিশ তাদের জিনিসপত্র বাড়ির বাইরে বের করে দিল। শেষ পর্যন্ত সুভাষ আর মিনাকে বাড়ি ছেড়ে যেতে হলো। নিজেদের অহংকার আর লোভের ফল তারা নিজেরাই ভোগ করল। অবশেষে শোভাদেবী তার প্রাপ্য সম্মান ও নিজের বাড়ির অধিকার ফিরে পেলেন।
এর পুরো কৃতিত্ব ছিল রূপার। রূপা ও তার স্বামী প্রায় শোভাদেবীর খোঁজ নিতে আসতেন, তার সব প্রয়োজনের দিকেও খেয়াল রাখতেন। শোভাদেবী বহুবার কৃতজ্ঞতা জানিয়ে বলতেন, মা, তুমি না থাকলে হয়তো আমি এভাবেই একদিন চুপচাপ মরে যেতাম। তুমি আমাকে নতুন জীবন দিয়েছ, আজ থেকে তুমি আমার মেয়ে। তিনি রূপাকে নিজের সঙ্গে থাকতে বলেছিলেন, কিন্তু রূপা বিনয়ের সঙ্গে না করে দিয়েও নিয়মিত তার কাছে আসতে থাকলো। রূপা অনেকবার শোভাদেবীকে নিজের বাড়িতে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু শোভাদেবী নিজের স্বামীর স্মৃতি বিজড়িত সেই বাড়ি ছেড়ে কোথাও যেতে চাননি। তখন রূপা তার দেখাশোনার জন্য একজন বিশ্বস্ত পরিচারিকার ব্যবস্থা করে দিল। মনে রাখবেন, আপনি বলতে সেই মানুষটাই যে বিপদের সময় আপনার পাশে দাঁড়ায়। সম্পত্তির লোভে মা বাবাকে অপমান করে তাদের ঘরছাড়া করলে তার পরিণতি কখনোই ভালো হয় না। বার্ধক্যে মা বাবাকে একা ফেলে যাওয়া সন্তান কোনোদিন সত্যিকারের সুখী হতে পারে না, কারণ লোভের শেষ ফল সবসময় ধ্বংস। তাই নিজের বাবা মাকে সম্মান করুন, তাদের ভালোবাসুন, তাদের পাশে থাকুন। আজকের গল্পের নাম প্রকৃতির বিচার। আরে, কেউ কি একটু দাঁড়াবেন? কেউ কি একটু সাহায্য করবেন? এই পৃথিবীতে কি আর একজনও দয়ালু মানুষ বেঁচে নেই? মন্দিরের বাইরে আসা যাওয়া করা মানুষদের সামনে হাত জোর করে কাঁদতে কাঁদতে এই কথাগুলোই বলছিলেন শ্যামলাল বাবু। তার স্ত্রীর মাথা নিজের কোলে রেখে তিনি সবার কাছে সাহায্যের আবেদন করছিলেন। ঠিক তখনই একটি গাড়ি এসে থামলো। কয়েকজন নেমে তার হাতে খাবারের প্যাকেট দিয়ে বলল, এই নিন কাকু, খেয়ে নিন, আর কাকিকেও খাইয়ে দিন। শ্যামলাল বাবু কাঁপা গলায় বললেন, আমার খাবার দরকার নেই, আমার টাকার দরকার, না হলে আমার স্ত্রী বাঁচবে না। দয়া করে কিছু টাকা দাও বাবারা, ওর চিকিৎসা করাতে হবে। লোকগুলো বিরক্ত হয়ে বলল, খাবার দিতে এসেছি আর এ তো গলায় ঝুলে পড়ল, নিতে চাইলে নিন, না হলে অন্য কোথাও যান। এই বলে তারা হাসতে হাসতে চলে গেল। কিছুক্ষণ পর আরেকজন লোক কয়েকটা কয়েন ছুঁড়ে দিয়ে বলল, এই নিন, এটুকুই আছে। মাটিতে পড়ে থাকা কয়েনগুলোর দিকে তাকিয়ে শ্যামলাল বাবুর বুকটা হু হু করে উঠল, চোখে জল আর থামানো গেল না। ঠিক সেই সময় একটি গাড়ি থেকে এক মধ্যবয়স্ক মহিলা নেমে এলেন। শ্যামলাল বাবুর দিকে তাকিয়ে তিনি অবাক হয়ে বললেন, আরে শ্যামলাল বাবু, আপনি এখানে? এ কি অবস্থা আপনার? নিজের নাম শুনে শ্যামলাল বাবুও চমকে উঠলেন। বহু বছর পর এই শহরে কেউ তাকে এই নামে ডাকল। তিনি বিস্মিত হয়ে বললেন, আপনি কে? নিজের লোকেরা তো অনেক আগেই আমাকে ভুলে গেছে, এখন আবার কে আমাকে চিনল? মহিলাটি মৃদু হেসে বললেন, আমি সুলতা, একসময় আপনার পাশের বাড়িতেই থাকতাম, মনে পড়ছে? তিনি আরও অনেক পুরনো স্মৃতি মনে করিয়ে দিলেন। অবশেষে শ্যামলাল বাবুর মনে পড়ল, হ্যাঁ, এ তো সেই সুলতা বসু যিনি ছেলের কাছে বিদেশে চলে গিয়েছিলেন। কিন্তু তাকে করুণ অবস্থায় দেখে সুলতা দেবী হতবাক হয়ে গেলেন। তিনি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? আপনি এমন অবস্থায় এলেন কি করে? তখন শ্যামলাল বাবু দীর্ঘশ্বাস ফেলে নিজের জীবনের সমস্ত দুঃখের কাহিনী খুলে বললেন। সব শুনে সুলতা দেবীরও চোখেও জল চলে এলো। আসলে শ্যামলাল বাবু ছিলেন একজন সফল কাপড় ব্যবসায়ী। কঠোর পরিশ্রম করে তিনি নিজের ব্যবসাকে অনেক বড় করেছিলেন। সেই ব্যবসার আয়ে তিনি সংসার চালিয়েছেন, ছেলে মানুষ করেছেন এবং সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটিয়েছিলেন। ব্যবসায় তার একজন ঘনিষ্ঠ অংশীদার ছিলেন, দয়ানন্দ গুপ্ত। দুজনে মিলে অক্লান্ত পরিশ্রম করে ব্যবসাকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন। শ্যামলাল বাবুর যেমন একমাত্র ছেলে ছিল, তেমনি দয়ানন্দ বাবুরও ছিল একমাত্র মেয়ে। বন্ধুত্ব এতটাই গভীর ছিল যে তাদের সন্তানরাও একই স্কুলেই পড়াশোনা করত। শ্যামলাল বাবুর স্ত্রী ছিলেন গ্রামের এক সহজ সরল গৃহবধূ। সংসার সামলানোই ছিল তার জীবনের সবচেয়ে বড় আনন্দ। অন্যদিকে দয়ানন্দ বাবুর স্ত্রী বিয়ের আগে একটি কোম্পানিতে হিসাব রক্ষকের কাজ করতেন, তবে সন্তান হওয়ার পর তিনিও চাকরি ছেড়ে সংসারেই মন দেন। একদিন হঠাৎ দয়ানন্দ বাবুর মনে একটি ভাবনা এলো। তিনি বললেন, শোন শ্যামলাল, আমাদের ছেলে মেয়েদের বিয়েটা যদি আমরা নিজেদের মধ্যেই ঠিক করে দেই, তাহলে বন্ধুত্বটা আত্মীয়তার বন্ধনে বাধা পড়বে।
ব্যবসাও একসঙ্গে, সম্পর্কেও একসঙ্গে, সমাজের কাছে একটা উদাহরণ হয়ে যাবে। শ্যামলালবাবু হেসে বললেন, আমি তো অনেক দিন ধরে এই কথাটাই ভাবছিলাম, কিন্তু তোকে বলতে সাহস পাচ্ছিলাম না। ছোটবেলা থেকে ওরা একসঙ্গে বড় হয়েছে, এখন যদি সেই বন্ধুত্ব আত্মীয়তায় বদলে যায়, তাহলে এর চেয়ে ভালো আর কি হতে পারে। দুজনের স্ত্রীরাও এই প্রস্তাবে পূর্ণ সমর্থন দিল। তাই সেদিনই দুই পরিবারের সম্মতিতে রাজবীর আর শালিনীর বিয়ের কথা পাকাপাকি হয়ে গেল। সময়ের সঙ্গে সঙ্গে রাজবীর শালিনীকে ভালোবেসে ফেলেছিল। শালিনীর মনেও রাজবীরের জন্য একই অনুভূতি জন্মেছিল। দুজনই জানত একদিন তারা স্বামী স্ত্রী হবে। শ্যামলালবাবু ছেলেকে নিজের ব্যবসায় নিয়ে এলেন। ধীরে ধীরে রাজবীরও দক্ষ ব্যবসায়ী হয়ে উঠল। একদিন দয়ানন্দবাবু হাসতে হাসতে বললেন, এখন তো আমার হবু জামাইও নিজের পায়ে দাঁড়িয়ে গেছে, আমার মেয়েরও কলেজ শেষ, আর দেরি কেন, এবার ওদের বিয়েটা দিয়ে দেই। এই প্রস্তাবে শ্যামলালবাবু খুব খুশি হলেন। শুভ দিন দেখে ধুমধাম করে রাজবীর ও শালিনীর বিয়ে হয়ে গেল। বিয়ের পর শ্যামলালবাবু ও তার স্ত্রী সরিতা দেবী ভেবেছিলেন নতুন বউ সংসারের দায়িত্ব নেবে, সবার আপন হয়ে উঠবে। কিন্তু শালিনী কখনো এই বাড়িটাকে নিজের শ্বশুরবাড়ি বলে মনেই করল না। একদিন সে স্পষ্টই বলল, আমার তো বাড়ি থেকে আর বাবার বাড়ির মধ্যে কোনো তফাতই মনে হয় না। মায়ের সঙ্গে দেখা করতে বারবার যেতে হয়, তার যে সবাই যদি একসঙ্গে একই বাড়িতে থাকতো তাহলে কত ভালো হতো। এই কথা শুনে মুহূর্তের জন্য গোটা বাড়ি নিস্তব্ধ হয়ে গেল। নীরবতা ভেঙে রাজবীর বলল, বাবা, শালিনী তো ভুল কিছু বলছে না। ওদের যদি এখানে নিয়ে আসা যায় তাহলে ওকে বারবার বাপের বাড়ি যেতে হবে না। এত বছর আমরা একসঙ্গেই ছিলাম, আর এখন একই ছাদের নিচে থাকলে ক্ষতি কি? ছেলের কথা শুনে শ্যামলালবাবু চুপ করে রইলেন। সরিতা দেবীও কোনো উত্তর দিলেন না। সেদিন রাতে শালিনী একান্তে রাজবীরকে বলল, আজ বুঝলাম তোমার বাবা আসলে আমার বাবার কত বড় বন্ধু। বন্ধুত্বটা শুধু আমার বাবাই পালন করেছে, নিজের মেয়েকে এই বাড়ির বউ করে পাঠিয়েছে, কিন্তু তোমার বাবা আমার ইচ্ছার কোনো মূল্যই দিল না। সে চায় না আমার পরিবার এখানে এসে থাকুক। সত্যি বলতে তোমার বাবা খুব স্বার্থপর। স্ত্রীর কথা শুনে রাজবীরের নিজের বাবার উপরই রাগ হতে লাগলো। তার মনে হলো শালিনীর কথাই হয়তো ঠিক। ওদিকে সরিতা দেবী স্বামীকে বললেন, শুনছ, সত্যি কি তুমি তোমার বন্ধুকে এখানে এনে রাখার কথা ভাবছ? বৌমা তো এখনো বাড়ির কোনো দায়িত্বই নেয় না। সকালেই বেরিয়ে যায়, সন্ধ্যায় ফেরে, কখনো আবার রাত ওখানেই কাটায়। সব কাজ আমাকেই করতে হয়। ভাবছিলাম বউ এলে একটু বিশ্রাম পাবো, কিন্তু আমার জীবনে তো কোনো পরিবর্তনই এলো না। বাড়ির কাজের লোক আছে ঠিকই, কিন্তু বউয়ের তো কিছু কর্তব্য থাকে। যদি ওর বাবা মাও এখানে এসে থাকে তাহলে সংসারে অযথা হস্তক্ষেপ শুরু হবে। শ্যামলালবাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন, তুমি ঠিকই বলেছ, সব সম্পর্কেরই একটা দূরত্ব থাকা ভালো। পরের দিন সকালে সবাই খাবার টেবিলে বসলো। প্রতিদিনের মতো সরিতা দেবী নিজের হাতে গরম গরম খাবার পরিবেশন করছিলেন, কিন্তু শালিনী নিশ্চিন্তে বসে শুধু খেয়ে যাচ্ছিল। বন্ধুর মেয়ে বলে সরিতা দেবী কোনোদিন বলতে পারেননি, বৌমা, আজ তুমি সবাইকে গরম গরম খাবার পরিবেশন করো। খাওয়ার সময় কারোর কিছু দরকার হলে সবাইকে নিজে উঠে নিয়ে নিতে হতো, কারণ শালিনী নিজের প্লেট শেষ করেই ঘরে চলে যেত। তবে সেদিন তার মুখটা ভার ছিল। সে বারবার রাজবীরকে ইশারা করছিল বাবার সঙ্গে কথা বলার জন্য। শ্যামলালবাবুও বিষয়টা বুঝতে পারছিলেন। অবশেষে রাজবীর কিছু বলতে না পেরে শালিনী নিজেই মুখ খুলল, বাবা, বলছি আমার বাবা যদি বন্ধুত্বের মর্যাদা রাখতে পারে তাহলে তুমিও তো সেটা রাখতে পারো। এই কথা শুনে শ্যামলালবাবু যেন থমকে গেলেন। পাশে দাঁড়িয়ে থাকা সরিতা দেবীও বিস্ময়ে বৌমার দিকে তাকালেন। কেউ কিছুই বুঝতে পারছিলেন না শালিনী আসলে কি বলতে চাইছে। শালিনী আবার বলল, দেখো বাবা, তুমি চেয়েছিলে তোমার বন্ধুর মেয়ে তোমার বাড়ির বউ হয়ে আসুক। আমার বাবা কোনো দ্বিধা না করে আমাকে এই বাড়িতে পাঠিয়েছে, কিন্তু তুমি আমাকে নিজের মেয়ে বলে কখনো ভাবনি। যদি সত্যিই ভাবতে তাহলে আমার ইচ্ছাকেও সম্মান দিতে। এই কথা শুনে শ্যামলালবাবুর হাত থেমে গেল। তিনি অবাক হয়ে বললেন, কি বলছো তুমি মা? শালিনী হঠাৎ রেগে ফেটে পড়ল। দাঁড়িয়ে তীক্ষ্ণ স্বরে বলল, তুমি আমাকে কোনো মুখে মা বলে ডাকছো, যখন আমার ইচ্ছারই কোনো মূল্য দিলে না।
এই কথা বলে সে রাজবীরের দিকে তাকিয়ে ইশারা করলো কিছু বলার জন্য। রাজবীরও এবার বাবার দিকে তাকিয়ে বলল, বাবা, শালিনী ভুল কিছু বলছে না। ওর বাবা মা যদি এখানে এসে থাকে তাহলে একই ছাদের নিচে দুই পরিবার ভালোবাসা পাবে। ও তো একমাত্র সন্তান, নিশ্চয়ই ওর বাবা মা মেয়ের জন্য মন কেমন করে। এখানে থাকলে ওর বারবার বাপের বাড়ি যেতে হবে না। নিজের ছেলেকে এভাবে স্ত্রীর পক্ষ নিতে দেখে শ্যামলালবাবু নির্বাক হয়ে গেলেন। তিনি জানতেন এখন যদি তিনি কিছু বলেন তবে সেই কথা শুধু শালিনীর মনেই আঘাত করবে না, সরাসরি তার বহু বছরের বন্ধু দয়ানন্দের হৃদয়েও গিয়ে বিঁধবে। বন্ধুত্ব এখন আত্মীয়তার রূপ নিয়েছে ঠিকই, কিন্তু তাদের ব্যবসা এখনো একই সঙ্গে আছে। সেই সম্পর্ক কখনো ফাটল তিনি কিছুতেই ধরতে দিতে চাননি। তাই তিনি সরিতা দেবীর দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, মা, তুমি এমনটা ভাবলে কি করে? দয়ানন্দ যদি আমাদের সঙ্গে একই ছাদের নিচে থাকে তাহলে তো আমি সবচেয়ে বেশি খুশি হব। আসলে আমি ওই বিষয়টা নিয়ে ওর সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। আজই অফিসে গিয়ে ওর সঙ্গে আলোচনা শুরু করব। এই কথা শুনে মুহূর্তেই শালিনীর মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। খাবার শেষ করে সে রাজবীরকে নিয়ে বাইরে বেরিয়ে গেল। ওরা চলে যাওয়ার পর সরিতা দেবী উদ্বিগ্ন হয়ে বললেন, তোমার কি মনে হয় না তুমি খুব বড় ভুল সিদ্ধান্ত নিতে চলেছ? শ্যামলালবাবু মৃদু হেসে বললেন, আরে সরিতা, তুমি কি সত্যিই ভাবছ আমি বললেই দয়ানন্দ এখানে এসে থাকবে? কোনো বাবা কি মেয়ের বাড়িতে গিয়ে থাকতে চায়? আমি জানি এই কথাটা শুনেই ও না করে দেবে। তারপর এই বিষয় এখানেই শেষ হয়ে যাবে। এরপর শ্যামলালবাবু অফিসে চলে গেলেন। অফিসে গিয়ে তিনি যখন দয়ানন্দবাবুর সঙ্গে বিষয়টা শুনলেন তখন দয়ানন্দবাবু হাসতে হাসতে বললেন, আরে বন্ধু, তুই তো আমার মনের কথাই বলে ফেললি। বন্ধুত্ব আত্মীয়তায় বদলেছে। এবার যদি দুই পরিবারও একসঙ্গে থাকে তার চেয়ে বড় আনন্দ আর কি হতে পারে। সবাইকে দেখিয়ে দেব সম্পর্ক কিভাবে আজীবন ধরে রাখতে হয়। দয়ানন্দবাবুর কথা শুনে শ্যামলালবাবু যেন আকাশ থেকে পড়লেন। তিনি স্বপ্নেও ভাবেননি তার বন্ধু এত সহজে এই প্রস্তাবে রাজি হয়ে যাবে। মুহূর্তেই তার মনটা ভারী হয়ে গেল। এখন বাড়ি ফিরে সরিতা দেবীকে কি বলবেন সেটাই তিনি বুঝে উঠতে পারছিলেন না। সন্ধ্যায় বাড়ি ফিরেই তিনি আরও বড় ধাক্কা খেলেন। জানতে পারলেন দয়ানন্দবাবু দুপুরেই তার কিছু জিনিসপত্র এই বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। সরিতা দেবী ক্ষোভ ভরা গলায় বললেন, একবারও ভাবলে না সমাজ কি বলবে? কোনো বাবা কি মেয়ের বাড়িতে গিয়ে থাকে? আমি ভাবতাম তোমার বন্ধুকে তুমি খুব ভালো করে চেনো, কিন্তু আজ মনে হচ্ছে আমরা ওদের একেবারেই চিনতাম না। রাধিকাও কিভাবে এত সহজে রাজি হলো সেটাই বুঝতে পারছি না। এখন যদি আর কিছু বলেও তো আর লাভ নেই, কারণ কিছু বললেও ওদের মেয়ে পুরো বাড়ি মাথায় তুলে নেবে। আজ সকালেই তো ওর নমুনা দেখে ফেলেছি আমরা। তার উপর তোমার ব্যবসার সম্পর্কও তো আছে। সেদিন প্রথমবারের মতো শ্যামলালবাবু ও সরিতা দেবীর মনে হলো এই আত্মীয়তার বন্ধন আর ভালোবাসার বন্ধন নেই, যেন অদৃশ্য এক বাধ্যবাধকতার শিকলে তারা আটকে গেছেন। সরিতা দেবী ধীর গলায় বললেন, আমার কেন জানি মনে হচ্ছে সামনে কোনো বড় অঘটন ঘটতে চলেছে, না হলে ওরা কখনো এখানে এসে থাকতে রাজি হতো না। নিশ্চয়ই ওদের মনে অন্য কোনো পরিকল্পনা আছে। কিন্তু শ্যামলালবাবু আর কিছুই বলতে পারলেন না। দুদিন পর দয়ানন্দবাবু তার স্ত্রী রাধিকা দেবীকে নিয়ে স্থায়ীভাবে সেই বাড়িতে এসে উঠলেন। প্রথম দিকে সবকিছু সুন্দরই চলছিল। প্রতিদিন সকালে শ্যামলালবাবু আর দয়ানন্দবাবু একসঙ্গে ঘুম থেকে উঠে খবরের কাগজ পড়তেন, একসঙ্গে বসে চা খেতেন। অন্যদিকে সরিতা দেবী আর রাধিকা দেবীও একসঙ্গে রান্না বান্না করতেন, সংসারের সব কাজ মিলেমিশে সামলাতেন। কিন্তু কয়েক সপ্তাহ যেতেই ধীরে ধীরে সব কিছু বদলে যেতে শুরু করলো। রাধিকা দেবী রান্নাঘরের কাজ এড়িয়ে চলতে লাগলেন। প্রায়ই মাথা ব্যথার অজুহাত দেখিয়ে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়তেন। ফলে পুরো রান্নাঘরের দায়িত্ব একাই সামলাতে হতো সরিতা দেবীকে। এদিকে দুই বন্ধু যখন ব্যবসার হিসেব নিকাশ বা অফিসের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতেন তখন রাধিকা দেবীও সেখানে এসে বসতেন। তিনি বিভিন্ন আর্থিক পরামর্শ দিতে শুরু করতেন, এমনকি হিসাবের খুঁটিনাটি নিয়েও নিজের মতামত জানাতে লাগলেন। সরিতা দেবী সবই দেখতেন। তিনি খুব বেশি পড়াশোনা না করলেও বুঝতে পারছিলেন অফিসের ব্যাপারটা রাধিকা দেবীর এই অযাচিত হস্তক্ষেপ মোটেও ঠিক নয়। শ্যামলালবাবুর বিষয়টি ভালো লাগছিল না।
কিন্তু বন্ধুর মনে আঘাত লাগবে ভেবে তিনি কিছুই বলতে পারছিলেন না। অন্যদিকে রাজবীর আর শালিনীর যেন এসব নিয়ে কোনো মাথা ব্যথাই ছিল না। তারা দিনের বেশিরভাগ সময়ই বাইরে ঘুরে বেড়াতো, নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকত। শুরুর দিকে সরিতা দেবী আর রাধিকা দেবীর সম্পর্ক ছিল খুবই আন্তরিক, দুজনে যেন আপন বোনের মতোই মিশে গিয়েছিলেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই সম্পর্কের উষ্ণতা হারিয়ে গেল, দুজনের মধ্যে নীরব দূরত্ব তৈরি হতে লাগলো। সরিতা দেবী চুপচাপ রান্নার কাজ শেষ করে নিজের ঘরে চলে যেতেন। সন্ধ্যায় সবাই একসঙ্গে খেতে বসলেও রাধিকা দেবী আর তাকে কোনো কাজে সাহায্য করতেন না। সব কিছুই শ্যামলালবাবু চোখ এড়ায়নি, কিন্তু তিনি ভাবতেন এই মহিলাদের নিজেদের ব্যাপার, তাই নীরব থাকাই ভালো। অবশেষে একদিন সরিতা দেবী আর চুপ থাকতে পারলেন না। তিনি স্বামীকে বললেন, যেটা নিয়ে আমি শুরু থেকেই ভয় পাচ্ছিলাম, আজ সেটাই সত্যি হচ্ছে। রাধিকা আমাদের ভালো মানুষের সুযোগ নিচ্ছে। আমি কিছু বলি না বলেই এখন সংসারের সব কাজ থেকে নিজেকে পুরোপুরি সরিয়ে নিয়েছে। ধীরে ধীরে এমন একটা সময় এলো যখন যে মানুষগুলো একসময় একসঙ্গে বসে খাওয়া দাওয়া করতো, তারা এখন আলাদা আলাদা খেতে শুরু করলো। একদিন সরিতা দেবী আর চুপ থাকতে পারলেন না। তিনি স্পষ্ট ভাষায় রাধিকা দেবীকে বললেন, শালিনী এই বাড়ির বউ, কিন্তু সংসারের কোনো কাজেই ওর কোনো আগ্রহ নেই। তুই একে একটু বোঝাস না কেন? ইদানিং তুইও আর কোনো কাজে হাত লাগাস না। আমারও তো বয়স হয়েছে, সব কিছু একা সামলাতে গিয়ে আমি ক্লান্ত হয়ে পড়ি। রাধিকা দেবী ঠান্ডা গলায় উত্তর দিলেন, দেখ সরিতা, কাজ তো তোকে করতেই হবে, কারণ এই বাড়ি তোর, আমাদের নয়। এই উত্তর শুনে সরিতা দেবী যেন হতবাক হয়ে গেলেন। পরের দিন তিনি শালিনীকে বললেন, মা, একটু রান্নাঘরে এসে আমাকে সাহায্য করো তো। শালিনী বিন্দুমাত্র সংকোচ না করে বলল, তোমার সাহায্য দরকার হলে আরেকজন কাজের লোক রাখো, আমি রান্নাঘরের কোনো কাজ করব না। যত দিন গড়াতে লাগলো, পরিস্থিতি ততই খারাপ হতে লাগলো। একদিন প্রতিবাদ হিসেবে সরিতা দেবী রান্নাই করলেন না, আর তাতেই রাধিকা দেবী ও শালিনী দুজনে মিলে তার সঙ্গে তুমুল ঝগড়া শুরু করে দিল। অবশেষে সরিতা দেবী রাগে ফেটে পড়েই বললেন, যদি এখানে থাকতে এতই অসুবিধা হয়, তাহলে তোমরা নিজেদের বাড়িতে ফিরে যাও। কথাটা শুনে শালিনী রেগে আগুন হয়ে শাশুড়িকে বলল, মা, যদি আমার মায়ের সঙ্গে এমন ব্যবহারই করাচ্ছিল, তাহলে ওদের এখানে আনলে কেন? সব কিছু বিক্রি করে ওরা এখানে চলে এসেছে, এখন কি ওদের রাস্তায় নামিয়ে দিতে চাও? মনে রাখবে, এই বাড়িতে আমার পরিবারেরও সমান অধিকার আছে। এই কথা শুনে সরিতা দেবীর পায়ের তলার মাটি যেন সরে গেল। তিনি সব কথা শ্যামলালবাবুকে জানাতে তিনিও স্তব্ধ হয়ে গেলেন। সেদিনই তিনি দয়ানন্দবাবুকে ডেকে বললেন, দয়ানন্দ, আমার এক ছাদের নিচে থাকার পর থেকেই দুই পরিবারের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। আমার মনে হয় দূরে থাকাই আমাদের জন্য ভালো ছিল রে। দয়ানন্দবাবু ঠোঁটে হালকা হাসি এনে বললেন, এখন আর কিছুই বদলানো যাবে না শ্যামলাল, আমি তো আমার বাড়ি বিক্রি করেই এখানে এসেছি, আর যেহেতু আমাদের ব্যবসায় 50-50 ভাগ অংশীদারি, তাই এই বাড়িতেও আমার অর্ধেক অধিকার আছে। তুই আমাকে এখান থেকে বের করে দিতে পারবি না। এই কথা শুনে শ্যামলাল বাবুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। রাগে তার চোখ লাল হয়ে উঠল। তিনি গর্জে উঠলেন, কিভাবে এই বাড়িতে তোর অংশ হতে পারে? এই বাড়ি আমার রক্ত ঘাম ঝরিয়ে নিজের টাকায় তৈরি করেছি আমি। দয়ানন্দবাবু শান্তভাবে কিছু কাগজ তার সামনে রেখে বললেন, আগে এগুলো ভালো মতো পড়ে দেখ, সব লেখা আছে। ব্যবসার মতো বাড়ির মালিকানাতেও আমাদের দুজনের সমান অংশীদার। কাগজগুলো দেখে শ্যামলালবাবুর মাথা ঘুরে গেল। মনে হলো তার সবকিছু এক মুহূর্তে লুট হয়ে গেছে। তিনি কাঁপা গলায় বললেন, দয়ানন্দ, তুই এটা কবে করলি? এটা তো সরাসরি প্রতারণা। আমি তো তোর ওপর ভরসা করেই ব্যবসার কাগজে সই করেছিলাম, আর তুই সেই সুযোগে সব লিখিয়ে নিয়েছিস। আমি না পড়ে সই করে দিয়েছিলাম। দয়ানন্দবাবু নির্লজ্জের মতো বললেন, সেটা তোর ভুল। এখন এই সম্পত্তির অর্ধেক তোর, অর্ধেক আমার। চাইলে তোরা এখানে থাকতে পারিস। শ্যামলালবাবু রাগে ফেটে পড়লেন, আমার ওপর কোনো দয়া দেখাচ্ছিস তুই? অর্ধেক নয়, এই বাড়ির প্রতিটি ইট আমার ঘামের টাকায় গাঁথা। এরপর তিনি ছেলের দিকে তাকিয়ে বললেন, এবার বুঝতে পারছি তোর স্ত্রী কেন তার বাবা মাকে এখানে আনতে এত মরিয়াছিল। এরা সবাই প্রতারক। আমি এখনই পুলিশের কাছে অভিযোগ করব। রাজবীর নির্বিকার গলায় বলল, বাবা, সই তো তুমিই করেছো, তাহলে এখন কেন ওদের দোষ দিচ্ছ?
ব্যবসা যখন দুজনে মিলে করেছ, তখন সম্পত্তিও তো দুজনেরই হবে। ছেলের মুখে এমন কথা শুনে শ্যামলালবাবু ও সরিতা দেবী দুজনেই ভেঙে পড়লেন। তাদের নিজের সন্তান সত্যিটা বুঝতে চাইছিল না। শ্যামলালবাবু সারাক্ষণ ভাবতে লাগলেন কিভাবে দয়ানন্দ এত বড় প্রতারণা করল, অথচ তিনি কিছুই বুঝতে পারলেন না। এরপর শালিনী যেন নিজের আসল রূপ দেখাতে শুরু করলো। এই ধাক্কা সরিতা দেবীর পক্ষে সহ্য করা সম্ভব হলো না। মানসিক আঘাতে তিনি অসুস্থ হয়ে পড়লেন। শরীর ভেঙে যাওয়ায় আর কোনো কাজই করতে পারতেন না। কিন্তু শালিনী আর রাধিকা দেবী প্রতিদিন তাকে অপমান করে বলতো, এই বুড়ি, আর কতদিন বিছানায় পড়ে থাকবি? অনেক আরাম হয়েছে, এবার উঠে রান্নাঘরে গিয়ে কাজ কর। একদিন তো সীমা ছাড়িয়ে গেল। দুজন মিলে সরিতা দেবীর গায়েও হাত তুলল। ওদিকে শ্যামলালবাবু আর কাজে মন বসত না। বন্ধুর বিশ্বাসঘাতকতার ক্ষত তার বুকের ভেতরে প্রতিদিন আরও গভীর হতে লাগলো। একদিন কান্নায় ভেঙে পড়ে সরিতা দেবী তাকে ফোন করলেন। খবর পেয়ে শ্যামলালবাবু ছুটে বাড়িতে এলেন। স্ত্রীর অবস্থা দেখে তিনি ক্ষোভে ফেটে পড়লেন। শালিনীর দিকে তাকিয়ে বললেন, বৌমা, উনি তোমার শাশুড়ি, তোমার কি একটু লজ্জা করছে না? তুমি তো আমার বন্ধুর মেয়ে। সেই সম্মানে এতদিন সব সহ্য করেছি। কিন্তু কথাটা শেষ হওয়ার আগেই শালিনী তাকে জোরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। তারপর চিৎকার করে বলল, এই বুড়ো, তুই আমার কি করতে পারবি? নিজের টাকার বড় অহংকার, তাই না? যেদিন তোকে রাস্তায় ফেলে দেব, সেদিন সব অহংকার তোর বেরিয়ে যাবে। শ্যামলালবাবু আর চুপ থাকলেন না। গর্জে উঠে বললেন, আমি এখনই পুলিশ ডাকছি, দেখি কে কাকে রাস্তায় নামায়। তোদের পুরো পরিবারকে বাড়ি থেকে বের না করতে পারলে আমার নামও শ্যামলাল নয়। এতদিন বন্ধুত্বের সম্মান রেখেছি, কিন্তু আর নয়। তিনি সঙ্গে সঙ্গে থানায় ফোন করে পুলিশ ডাকলেন। স্ত্রীকে বললেন, সরিতা, আর তোমাকে কষ্ট সহ্য করতে হবে না। আজ এরা সবাই জেলে যাবে। আমাদের সঙ্গে যা করেছে তার শাস্তি এদের পেতেই হবে। কিন্তু পুলিশ আসার পর যা ঘটল তা কল্পনারও বাইরে ছিল। রাজীব নিজেই পুলিশকে বলল, স্যার, আমার বাবা আজকাল খুব অসুস্থ। বয়সের কারণে উনি সবকিছু সবাইকে ভুল বোঝান। আমার স্ত্রী ওনার এত সেবা করে, তবু উনি ওর বিরুদ্ধেই অভিযোগ করেন। এরপর রাধিকা দেবীও নাটক করে কাঁদতে শুরু করলেন। তিনি বললেন, ইন্সপেক্টর, আমার বেয়াই আমাকে খুব অস্বস্তিকর দৃষ্টিতে দেখে তাকিয়ে দেখেন। ওনার সামনে যেতে আমার ভয় লাগে। কখন কি করে বসবেন সেই আতঙ্কে থাকি। এই মিথ্যে অভিযোগ শুনে পুলিশও শ্যামলালবাবুকেই দোষারোপ করতে শুরু করলেন। ইন্সপেক্টর কলা কলায় বললেন, শ্যামলালবাবু, আপনার বয়সের কথা ভাবে একটু লজ্জা করুন। আপনার নিজের ছেলে আপনার বিরুদ্ধে কথা বলছে। ছেলে শাশুড়ির দিকে এমন নজরে তাকান? আপনার মতো মানুষকে মানায় এসব? পুলিশের সেই অপমানজনক কথাগুলো শুনে শ্যামলালবাবু ভেঙে পড়লেন। বারবার নিজের নির্দোষিতার কথা বললেও কেউ তার কথা বিশ্বাস করল না। শেষ পর্যন্ত পুলিশ কিছুই না করে ফিরে গেল। এরপর থেকে শালিনী আর রাধিকা দেবীর অত্যাচার আরও বেড়ে গেল। সরিতা দেবীর উপর প্রতিদিনই নতুন নতুন নির্যাতন চলতে লাগলো। স্ত্রীর নিরাপত্তার চিন্তায় শ্যামলালবাবু আর বাড়ির বাইরে বের হতেন না। ব্যবসার সব দায়িত্ব তখন রাজবীরই সামলাত, আর তিনি সারাক্ষণ অসুস্থ স্ত্রীর পাশেই থাকতেন। কিন্তু তাতেও অত্যাচার থামল না। শালিনী সুযোগ পেলেই এসে শ্যামলালবাবু ও সরিতা দেবীর গায়ে হাত তুলত। ধীরে ধীরে তাদের খাওয়াও বন্ধ করে দেওয়া হলো। একদিন শ্যামলালবাবু লুকিয়ে শুনতে পেলেন রাধিকা দেবী নিজের মেয়ে শালিনীকে বলছে, আমাদের পরিকল্পনা প্রায় সফল। এবার শুধু দুই বুড়ো বুড়িকে বাড়ি থেকে বের করে দিতে পারলি সব শেষ। এই কথা শুনে শ্যামলালবাবু আর এক মুহূর্ত সেখানে থাকার সাহস পেলেন না। তিনি ঠিক করলেন স্ত্রীকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাবেন। সরিতা দেবী আলমারি খুলে নিজের সোনার গয়না আর জমিয়ে রাখা টাকা নিতে গেলেন। কিন্তু আলমারি খুলতেই দুজনের চোখ কপালে উঠে গেল। সব টাকা আর গয়না উধাও। শ্যামলালবাবু ভেবেছিলেন সেই গয়না বিক্রি করে একজন ভালো আইনজীবী নিয়োগ করবেন এবং দয়ানন্দের বিরুদ্ধে আদালতে মামলা করবেন। কিন্তু এখন তাঁদের হাতে একটা টাকাও অবশিষ্ট নেই। তবুও শেষ আশায় তিনি স্ত্রীকে নিয়ে থানায় গেলেন। ছেলে, পুত্রবধূ এবং বেয়াই বেয়ানের বিরুদ্ধে অভিযোগ জানালেন। কিন্তু পুলিশ ইন্সপেক্টর ঠান্ডা গলায় বললেন, এত ভালো মানুষদের কেন বদনাম করছেন? আপনার ছেলে তো আগেই আপনার সম্পর্কে সব বলেছে। আপনার স্ত্রী তো আপনাকে সমর্থন করবেই।
আপনার বন্ধু এত বছর আপনার পাশে থেকেছে, আর এখন আপনি তার স্ত্রী আর মেয়ের নামে মিথ্যা অভিযোগ করছেন। বাড়ি যান, সবাই মিলে শান্তিতে থাকুন। শ্যামলালবাবুর হাতে কারোর বিরুদ্ধে প্রমাণ করার মতো একটা শক্ত প্রমাণ ছিল না। জীবনের সেই কঠিন সময়ে সবাই তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। আর অফিসে, সেখানে তার বহু বছরের বন্ধু দয়ানন্দই এখন মালিকের আসনে বসে। ফলে কর্মচারীদের স্যালুটও এখন শুধুই তার জন্য। হতাশ মনে স্ত্রীকে নিয়ে শ্যামলালবাবু বাড়ির সামনে ফিরলেন, কিন্তু দরজা খুলল না। ভেতর থেকে শালিনী আর রাধিকা দেবী বেরিয়ে এসে গেটের সামনেই তাদের ধাক্কা দিয়ে বললেন, এই বাড়িতে তোমাদের আর কোনো জায়গা নেই, যেখানে খুশি চলে যাও, কিন্তু আর কোনোদিন এখানে ফিরে আসবে না। শ্যামলালবাবু আর সরিতা দেবী কাঁদতে কাঁদতে অনেক অনুরোধ করলেন, হাত জোর করলেন, কিন্তু কারোর মন গড়ল না। শেষ পর্যন্ত অসহায় দুজন মানুষ রাস্তায় নেমে এলেন। অনেকটা পথ হেঁটে ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বসে পড়লেন। সেই রাতে শেষ আশায় আবার বাড়ির সামনে ফিরে এসে ছেলে রাজবীরকে ডাকলেন। রাজবীর বাইরে এসে নির্দয় কণ্ঠে বলল, তোমরা দুজন অশিক্ষিত গ্রামের মানুষ, তোমাদের বাবা মা বলতে আমার লজ্জা লাগে। কোনো বৃদ্ধাশ্রমে চলে যাও, আর আজ থেকেই ভুলে যাও তোমাদের কোনো ছেলে আছে। নিজের সন্তানের মুখে এমন নির্মম কথা শুনে শ্যামলালবাবু ও সরিতা দেবীর বুক ভেঙে চুরমার হয়ে গেল। চোখের জল মুছতে মুছতে তারা আবার ফিরে গেলেন। এবার আর কোথাও যাওয়ার মতো কোনো আশ্রয়ও ছিল না। শেষ পর্যন্ত একটি মন্দিরের বাইরে গাছতলাতে নিজেদের ঠিকানা বানালেন। ভোর হলে পর কেউ একজন তাদের জন্য খাবার রেখে গেল। খিদের জ্বালায় বাধ্য হয়ে সেই খাবারই খেয়ে নিলেন। কিন্তু দিন যেতে না যেতেই সরিতা দেবীর শরীর আরও খারাপ হতে শুরু করলো। মন্দিরের পাশে থাকা একটি ছোট্ট শেডেই তারা দিন কাটাতে লাগলেন। একদিন সরিতা দেবীর অবস্থা হঠাৎই সংকটজনক হয়ে পড়ল। স্ত্রীর মাথা কোলে নিয়ে শ্যামলালবাবু পথ চলতি মানুষদের কাছে কাঁদতে কাঁদতে সাহায্য চাইতে লাগলেন। লোকজন খাবার দিলেও তার খাবার নয়, দরকার ছিল অনেক টাকার, কারণ সরিতা দেবীর জরুরি চিকিৎসা না হলে তাকে আর বাঁচানো যাবে না। ঠিক তখনই সেই বাইরের শহর থেকে আসা ভদ্রমহিলা সরলা দেবী তার কাছে এসে পুরো ঘটনা শুনলেন। সব কথা শুনে তিনি নিজের চোখের জল সামলাতে পারলেন না। কাঁদতে কাঁদতেই বললেন, ধিক্কার এমন সন্তানদের, যারা নিজের বাবা মাকে আশ্রয় দিতে পারে না, অথচ সেই বাবা মায়েরাই সারা জীবন সন্তানের জন্য সব কিছু বিলিয়ে দেন। শ্যামলালবাবু, আমার এক বন্ধুর একটি বৃদ্ধাশ্রম সংস্থা আছে। সেখানে আপনাদের মতো অসহায় মানুষদের আশ্রয়, চিকিৎসা আর যত্নের ব্যবস্থা করা হয়। আপনারা আমার সঙ্গে চলুন, যতটা সম্ভব সাহায্য করা হবে। এক মুহূর্ত দেরি করলেন না শ্যামলালবাবু। ভদ্রমহিলা তার ড্রাইভারের সঙ্গে সরিতা দেবীকে গাড়িতে তুলে সরাসরি সেই আশ্রম কেন্দ্রে নিয়ে গেলেন। সেখানে পৌঁছেই ছোট্ট হাসপাতালটিতে সরিতা দেবীর চিকিৎসা শুরু হয়ে গেল। শ্যামলালবাবু দিন রাত স্ত্রীর শিয়রে বসে থাকতেন। সংস্থা থেকেই খাবার, পোশাক আর থাকার সব ব্যবস্থা হয়ে গেল। কৃতজ্ঞতায় তার চোখ ভরে উঠল। তিনি বারবার সেই মহিলাকে ধন্যবাদ জানালেন। ধীরে ধীরে চিকিৎসায় সরিতা দেবী সুস্থ হয়ে উঠতে লাগলেন। স্ত্রীর সুস্থতা যেন শ্যামলালবাবু বেঁচে থাকার নতুন কারণ হয়ে দাঁড়ালো। কিছুদিন পর সংস্থার পক্ষ থেকে তাকে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ দেওয়া হলো। সকালে ও বিকালে তিনি নিষ্ঠার সঙ্গে আশ্রম পরিষ্কার করতেন। বিনিময়ে সম্মানের সঙ্গে খাবার, পোশাক আর মাথা গোজার ঠাঁই পেয়ে গেলেন। সেই আশ্রমেই থাকতেন এক প্রবীণ ভদ্রলোক, সচ্চিদানন্দ মিশ্র। একসময় তিনি ছিলেন দেশের নামকরা আইনজীবী। সন্তানরা বিদেশে স্থায়ী হওয়ার পর তিনি নিজের ইচ্ছাতেই আশ্রমে এসে থাকতে শুরু করেছিলেন, কারণ নিজের সমবয়সীদের সঙ্গে সময় কাটাতে তার ভালো লাগত। শ্যামলালবাবুর জীবনের করুণ কাহিনী শুনে তিনি গভীরভাবে ব্যথিত হলেন। তিনি ঠিক করলেন অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে শ্যামলালবাবুর পাশে দাঁড়াবেন। প্রথম দিকে শ্যামলালবাবু নিজের ছেলে আর বন্ধুর বিরুদ্ধে মামলা করতে রাজি ছিলেন না, কিন্তু সচ্চিদানন্দবাবু তাকে বুঝিয়ে বললেন, নিজের অধিকার ফিরে পাওয়ার এক ধরনের ন্যায় বিচার, অন্যায় সহ্য করা কোনো মহত্ব নয়। অবশেষে শ্যামলালবাবু সম্মতি দিলেন। সচ্চিদানন্দবাবুর সাহায্যে সমস্ত নথিপত্র নতুন করে খতিয়ে দেখা হলো এবং আদালতে মামলা দায়ের করা হলো। নোটিশ হাতে পেতেই রাজবীর আর শালিনীর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। রাজবীর কখনো ভাবেনি কেউ শ্যামলালবাবুর পাশে দাঁড়াবে, কারণ আইনের জটিল বিষয়গুলো তার বাবা জানতেন না।
কারণ আইনের জটিল বিষয়গুলো তার বাবা জানতেন না, আর প্রভাব খাটিয়ে অনেককেই আগেই নিজের দিকে টেনে নিয়েছিল রাজবীর। এদিকে ব্যবসার অবস্থা দ্রুত খারাপ হতে শুরু করছিল। শ্যামলাল বাবুর মতো ব্যবসা পরিচালনায় দক্ষতা রাজবীরের ছিল না। দয়ানন্দবাবুও একা ব্যবসা সামলাতে ব্যর্থ হন। শ্যামলালবাবু উচ্চশিক্ষিত না হলেও ব্যবসার খুঁটিনাটি তার নখদর্পণে ছিল। তার অনুপস্থিতিতে ব্যবসা ধীরে ধীরে ধ্বংসের পথে এগিয়ে যায়। এই অবস্থায় আদালতের নোটিশ তাদের উদ্বেগ যেন আরও বাড়িয়ে দিল। মামলার দিন রাজবীর, শালিনী, দয়ানন্দ সবাই আদালতে হাজির হলো, কিন্তু শ্যামলালবাবুর পক্ষে উপস্থাপিত শক্তিশালী প্রমাণ ও আইনের যুক্তির সামনে তাদের সব যুক্তি ভেঙে পড়তে লাগলো। একটার পর একটা শুনানি চলল, আর প্রতিটি শুনানির সঙ্গে শ্যামলালবাবুর জয়ের সম্ভাবনা আরও দৃঢ় হতে লাগলো। অবশেষে সেই প্রতীক্ষিত দিনটি এলো। আদালত রায় দিল দয়ানন্দ ও তার পরিবার পরিকল্পিতভাবে প্রতারণা করেছে। রাজবীর, শালিনী, দয়ানন্দ এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ প্রমাণিত হলো। আদালতে তাদের 6 মাসের কারাদণ্ড এবং মোটা অঙ্কের জরিমানা করল। শ্যামলালবাবু তার সমস্ত সম্পত্তি ও অধিকার ফিরে পেলেন, কিন্তু ততদিনে ব্যবসাটা প্রায় ধ্বংস হয়ে গেছে। সব কিছু নতুন করে শুরু করার সুযোগ থাকলেও তিনি অন্য পথ বেছে নিলেন। যে আশ্রম তাকে নতুন জীবন দিয়েছিল, সেই আশ্রমের ঋণ শোধ করাই তার কাছে বড় হয়ে উঠল। তিনি জানতেন একদিন জেল থেকে বেরিয়ে রাজবীর নিশ্চয়ই তার কাছে ফিরে আসবে, ক্ষমা চাইবে, আবার আশ্রয় চাইবে। কিন্তু সেই সম্ভাবনা তিনি ইতি টেনে দিলেন। নিজের সব সম্পত্তি বিক্রি করে পুরো অর্থ আশ্রমকে দান করে দিলেন। তারপর সেখানে স্ত্রীকে নিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করলেন। কারাগার থেকে মুক্তি পেয়ে রাজবীর যখন বাড়ি ফিরল, তখন সে স্তব্ধ হয়ে গেল। বাবা সব কিছু বিক্রি করে দিয়েছে, আর শালিনী ভেবেছিল বাবার পায়ে পড়ে ক্ষমা চেয়ে আবার আগের মতো তার সঙ্গেই থাকবে। কিন্তু তখন ক্ষমা চাওয়ার জন্য বাবা মা থাকলেও মাথা গোজার ঠাঁইটি আর অবশিষ্ট ছিল না। রাজবীর ও শালিনী শেষ পর্যন্ত পথে পথে ঘুরে বেড়াতে বাধ্য হলো। অন্যদিকে দয়ানন্দ ও রাধিকা দেবীরও জীবনেও শেষ বয়সে নেমে এলো চরম দুর্দশা। প্রতারণার ফল ভোগ করতে করতে একসময় তাদেরও ভিক্ষা করে জীবন কাটাতে হলো। যে লোভে তারা অন্যের সর্বনাশ করেছিলেন, সেই লোভই শেষ পর্যন্ত তাদের নিঃস্ব করে দিল। আর এদিকে শ্যামলালবাবু ও সরিতা দেবী আশ্রমের সম্মান, শান্তি আর ভালোবাসার মধ্যে জীবনের বাকি দিনগুলো নিশ্চিন্তে কাটাতে লাগলেন। যদি আমাদের এই গল্পটি ভালো লেগে থাকে, তবে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটিকে লাইক করতে যেন ভুলবেন না। আগামী দিন আবার একটি নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে ফিরে আসবো আমরা। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।